এটা নাথ মিশনের মানে সর্বভারতীয় সভাপতি। আর উনি হচ্ছেন প্রণয়নাথ, বাড়ি আপনার ত্রিপুরাতেই, ত্রিপুরা রাজ্যে। উনি নাথ মিশন ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি। আর তার উনি নির্মল নাথ কে দায়িত্বে, উনি আইটি সেলের মানে আমাদের মিডিয়ার দায়িত্বে আছে। আর সম্পাদক আসার কথা ছিল, উনি একটু অসুস্থ থাকায় কমলপুর থেকে আসতে পারেননি। প্রথমে আমি এখানের যারা আমার প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া সবাই বন্ধুদের আমি স্বাগত জানাই। আমরা এই নাথ মিশনের যে একটা কার্যক্রম, এই বিষয়ে আপনাদের মাধ্যমে সকলকে অবহিত করার জন্য আজকের এই আমাদের এই সাংবাদিক সম্মেলন। তো নাথ মিশন গঠিত হয়েছে আমাদের যেটা কেন্দ্রীয় কমিটি, সেটা 22 ইংরেজি ডিসেম্বর মাসের 24 ডিসেম্বর। তো উদ্দেশ্য আমাদের যেটা নাথ সম্প্রদায়, কৃষ্টি, সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, পরম্পরা, এগুলো নিয়ে চিন্তা চর্চা, প্রচার প্রসার করা। বিশেষ করে সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, আয়ুর্বেদ, যোগ, তন্ত্র, এগুলাতে নাথ সিদ্ধাচার্যের অবদান, এগুলা প্রচার প্রসার। যদিও আজকে বিশ্ব যোগ দিবস পালন হয়, কিন্তু এই হঠযুগের স্রষ্টা হচ্ছে মহাযোগী গোরক্ষনাথ। ওনার নাম কিন্তু সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কেউ নেয় না। আজকে তন্ত্রশাস্ত্রের স্রষ্টা হচ্ছে মহাযোগী মৎস্যেন্দ্রনাথ। আজকে মহাযোগী মৎস্যেন্দ্রনাথের যে তন্ত্র সাধনা, যেটা পীঠস্থান, সেটা হচ্ছে কামাখ্যা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কামাখ্যাতে মৎস্যনাথের কোনো মূর্তি স্থাপনা বা এগুলা কোনো কিছুই নাই। তো এগুলা জিনিস নিয়ে আমরা মানে প্রচার প্রসারের আমরা উদ্যোগ নিছি। তো নাথ মিশন প্রতিষ্ঠা হওয়ার পর কেন্দ্রীয়ভাবে একটা আন্তর্জাতিক নাথ সম্মেলন আমরা বর্তমানে শ্রীভূমি নাম, আগে ছিল করিমগঞ্জ, আসামে আমরা করেছি। এটা বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা এসেছিলেন। তো এখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা ভারতবর্ষের স্থানে যেখানে আমাদের নাথ সম্প্রদায়ের সামাজিক সংগঠন নাই, সেখানে আমরা নতুনভাবে সংগঠন করব। আর যেখানে আমাদের সামাজিক সংগঠন আছে, সেখানে তাদের সাথে সহযোগী হয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি আমরা করে থাকি। সামাজিক অনুষ্ঠানের সাথে সাথেও, ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথেও বিভিন্ন সময় যেমন ফ্লাড টাড হলে আমরা রিলিফ টিলিফগুলো আমরা দিয়ে থাকি, কোনোটা ব্যক্তিগত উদ্যোগে, কোনোটা অন্যান্য সংস্থা যারা এই তাদের যে সমস্ত সামগ্রীগুলো ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয়, তখন আমাদের নাথ মিশনের সাহায্য নেয়। আমরা সেগুলোকে বিভিন্ন অঞ্চলে আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। তার পরবর্তী সময় আমরা গোরক্ষনাথের যেটা আপনার আবির্ভাব তিথি, সেটা আমরা গোরক্ষ জয়ন্তী হিসাবে পালন করেছি, প্রতিপত্র আমরা প্রকাশ করেছি। পরবর্তী সময়ে শ্রীভূমিতে আমরা নাথ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করেছি। সেখানে সাহিত্যিক যারা, তারা এই নাথ সাহিত্যের বিষয়ে বিভিন্নভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। এইবার ধর্মনগরে যেগুলো আমাদের যে সামাজিক মানুষরা রয়েছেন, তারাও এই ধরনের আগ্রহ প্রকাশ করলেন যে আমাদের ধর্মনগরে তো আমাদের সামাজিক কোনো সংগঠন নাই, তো যদি আপনারা এই বিষয়ে একটু চিন্তাধারা করেন। তখন গত ডিসেম্বর কত তারিখ, 25শে ডিসেম্বর একটা কিছু সংখ্যক মানুষকে নিয়ে তাদেরকে সাথে যোগাযোগ করা গিয়েছে। তাদের উপস্থিতিতে এই নাথ মিশন ত্রিপুরা রাজ্য কমিটি গঠিত হয়েছে। এবং গঠিত হওয়ার পর অনেকেই যারা এখান থেকে এই করিমগঞ্জ বা অন্যান্য স্থানে গিয়ে এইগুলোর প্রোগ্রাম দেখেছিলেন, তারা বলে আমাদের ধর্মনগরে এই ধরনের একটা প্রোগ্রাম হওয়া উচিত। সেই জন্য আগামী 12ই মার্চ বৃহস্পতিবার ধর্মনগর টাউন হলে সমগ্র দিবসব্যাপী নাথ সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। তো এখানে আমরা নেপালের বুলানাথ যোগী, উনি যোগ প্রচারক, নাথ সাহিত্য নিয়ে ওনার বুদ্ধি আছে, ওনাকে আমরা আমন্ত্রণ করেছি। উড়িষ্যা কেয়ার ব্যাংক বোর্ডের মহন্ত স্বামী শিবনাথজি মহারাজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এখানে পানিসাগরের যিনি বিশেষ করে কবি বা সাহিত্যিক পেনশন প্রাপ্ত এবং এই নাথ সাহিত্য সম্পর্কে যার অগাধ পাণ্ডিত্য রয়েছে, মিলন দত্ত, এবং আইনজীবী তথা লেখক ঋষিকেশ নাথ প্রমুখ এই ভাষণ দেবেন। এর মধ্যে বাংলাদেশ শ্রীমঙ্গল থেকেও রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নিহারঞ্জন নাথ, উনিও ভিসা নিয়ে এসেছেন কলকাতায়, উনিও এখানে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তারপরে শুধু সাহিত্য, সংস্কৃতি, ধর্ম নিয়েও চললে হবে না। মানুষের কিছু সামাজিক সমস্যা দিয়ে আছে, যেগুলা বিভিন্ন সময়ে যারা রাজনীতি করেন, রাজনৈতিক ব্যানারে এগুলা উপস্থাপন করা হয়তো নানান কারণে করা হয় না, বা
করতে গেলে তারা দ্বিধাবোধ করেন। এই ধরনের বিশটা সামাজিক সমস্যা আমরা আপনাদের মাধ্যমে দেশের জনগণ এবং সরকারের কাছে আমরা এটার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এগুলা জিনিস এই যে দাবিগুলা সরকার যাতে সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন মহাপুরুষের কি বলে তিথিতে, আবির্ভাব তিথিতে আপনার সরকারি ছুটি ঘোষণা আছে, কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা দাবি জানিয়েছি কেন্দ্রীয় রাজ্য সরকারের নিকট, আসামে জানিয়েছি, এখানেও জানিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি। এখানেও জানানো হয় না, এই সম্প্রতি আমরা জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে সেটা জানাবো যে মহাযোগী গোরক্ষনাথের আবির্ভাব যে তিথি, সেই তিথিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের ছুটি ঘোষণা। 2 নম্বর হচ্ছে নাথ সম্প্রদায়ের একটা চিরাচরিত শাস্ত্রীয়তা ধর্মীয় বিধান রয়েছে যে মানুষ মৃত্যুর পর তার দেহ সমাধিস্থ করা হয়। এটা গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে হয়তো জায়গার অভাবে হয় না, কিন্তু যাদের জায়গা আছে তারা নিয়ে যাবে। এটা আমরা সরকারের নিকট আমরা আমাদের দাবি যে অন্ততপক্ষে গ্রাম পঞ্চায়েত লেভেলে অন্ততপক্ষে 4-5 বিঘা করেও সরকারি ভূমি আমন্ত্রণ করা হোক, যাতে আমাদের মানুষগুলা তাদের নিজ সৎকারের জন্য তাদের একটা স্থায়ী জায়গা পেতে পারে। তো এই ধরনের যেমন ওবিসি রিজার্ভেশন, যেটা আমাদের আসামে দেখেন, আমার একটা প্রশ্নের উত্তরে বিধানসভায় তৎকালীন আসামের মন্ত্রী বৈয়াম উপস্থিত অন্যান্য পিছপড়া WBD মিনিস্টার গোমেশ্বর পেগু উত্তর দিয়েছিলেন যে 15% আছে, আর যেটা সেন্সাসের জন্য আমি বলেছিলাম, বলেছেন সেটা একটা কমিশন আছে, ওবিসি কমিশন, তাদের সাথে আলাপ আলোচনা চলছে। যে পরবর্তী সময়ে সেই অঞ্চলের সেই রাজ্যের মানুষের অনেক দাবি ছিল যে সেটাকে, যেটা সর্বভারতীয় স্তরে যেখানে 27% আছে সেখানে আসামের 27% করতে হবে। তৎপরে আমি আর বিধানসভায় ছিলাম না, পরবর্তী সময় আমার RTI প্রশ্নের উত্তরে সেটা আমি এমনি জানাচ্ছি, তবে সরকারি রেকর্ড আমার পেতে হয়, সেই জন্য সেটা আমরা এই দেখেন, রিজার্ভেশন ইন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ST প্লেইন মানে সমতলে যারা উপজাতি তারা পাবে 10%, ST হিলস পাহাড়ে যারা থাকে 5%, SC এজ এ হোল 7%, আর OBC MOBC মিলে 27% আসামে সেটা কার্যকরী আছে। আচ্ছা, তারপরে আপনার এই ঠিকাদারি এগুলোর ক্ষেত্রেও একটা সংরক্ষণ আছে, কিন্তু ত্রিপুরাতে আমি শুনেছি এগুলো নাই। মানুষ এই ধরনের বিভিন্ন সময় দাবি করে, তো বলেছে যে আপনারা এই মিশনের মাধ্যমে এগুলো জিনিস সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তো আমরা চাইতেছি যে আসামে যাতে ত্রিপুরায় যাতে এই OBC সংরক্ষণ বিল বিধানসভায় পাস হয় এবং তাদের যে এলিজিবিলিটি ক্লেম যেটা মানুষের 27%, ইন অল রেসপেক্ট 27% যাতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আসামে আরেকটা আছে, এই সমাজের তৎকালীন সময়ে তরুণ গগৈ সরকার ছিল, তো তখন বিভিন্ন সময় মানুষের দাবি ছিল যে নাথ যোগী ডেভেলপমেন্ট কাউন্সিল, একটা কাউন্সিল গঠন করা দরকার, এবং গঠন করে পরবর্তী সময় সেটা গঠিত হয়েছে এবং কাউন্সিলে এভরি ইয়ার কিছু পয়সা দেয়। সেখানে ধরেন ক্যান্সার পেশেন্ট, যারা দুস্থ মেধাবী ছাত্র, দরিদ্র, তাদের একটা আর্থিক সহায়তা, বা আনএমপ্লয়েড অটো রিক্সা বা এই ধরনের কিছু স্কিম নেওয়া হয় আসামে। তো ত্রিপুরায়ও নাথ সমাজের দাবি যে নাথ যোগী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা, মহাযোগী গোরক্ষনাথের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, সম্ভবত ধর্মনগরে, এটা মানুষের দাবি, এবং পানিসাগরে এই মহাযোগী গোরক্ষনাথ নামে একটি মহাবিদ্যালয় স্থাপন করা ইত্যাদি। তো এইগুলা 20টা দাবি আছে, আপনাদের কপি হয়তো দেওয়া হবে, আপনারা পেয়ে যাবেন। তারপরে ওবিসিদের স্কলারশিপ নাকি এখানে বন্ধ আছে, তো আমাদের দাবি থাকবে ওবিসি স্কলারশিপটা চালু করা। কেন বন্ধ থাকবে? মোট জনসংখ্যার অর্ধেকের বেশি, কোথায় 52%, কোথায় 54%, 56% ওবিসি মানুষ। গতিকে বৃহৎ সংখ্যক মানুষকে দাবিকে অবহেলা করে তো চলতে পারে না। সেই জন্য এই যেটা ওবিসি স্কলারশিপ সেটা চালু করা উচিত। আর বিভিন্ন সময় পাহাড়ে জাতি দাঙ্গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একবার বিগত সময় আমি এই ইলেকশনের আগে গিয়েছিলাম কাঞ্চনপুরে, তো মানুষ দেখালো যে এখানে বিস্তীর্ণ এলাকা, পাহাড়ি এলাকা, সেখানে নাকি এই রিফিউজি সেটেলমেন্ট এরিয়া ছিল। পরবর্তী সময় এখানে আর মানুষ থাকতে পারে না। তো কে কোথায় গেছে না গেছে অনেকেই বললেন, এই বিষয়ে আপনারা একটু বলেন। তো আমাদের সেটা দাবি, বিভিন্ন সময় যারা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বঙ্গবাসী স্পেশালি হিন্দু, তারা দেশ বিভাগের ফলে এখানে কত মানুষ, আমি ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে গিয়েছে, কত ইন্টেরিয়রের মানুষ গিয়েছে,
মানুষের আর্থিক অবস্থা আর্থসামাজিক অবস্থা অতটুকু ভালো নয়। প্রত্যেকে একাধিকবার ক্ষতিগ্রস্ত হইলে তো তার একটু সাহায্য দেওয়া দরকার। এই ধরনের 20টা দাবি আপনাদের আছে, এগুলি আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আপনি যেমন পাশাপাশি বললেন আপনারা বিভিন্ন সামাজিক কাজে হ্যাঁ, এগিয়ে থাকেন, যেহেতু আপনারা এখানে প্রতিষ্ঠা হয়েছে, আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য পরিকল্পনা এই দাবিগুলা যাতে কার্যকরী হয়, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এগুলো দাবি কার্যকর হলে সরকারের কিছুটা সুবিধা হবে। আর বিভিন্ন সময় যদি আর্থিক কোনো সময় বন্যা টন্যা হয়, এগুলো হইলে এটা আমাদের তরফ থেকে আমরা বিভিন্নভাবে মানুষের বা যারা ফাইন্যান্সিয়াল সাউন্ড তাদের মাধ্যমে আমরা কিছু কিছু সহায়তা প্রদানের আমরা চেষ্টা করি। আর নতুন সংগঠন তো মাত্র ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মান্থস হয়েছে। তো 3 মান্থসের মধ্যে আমরা যতটুকু পারি ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে আমরা পরিবহন করেছি। আমাদের আশা যে উক্ত সাহিত্য আলোচনা সভায় নিয়ার অ্যাবাউট সহস্রাধিক মানুষের একটা উপস্থিতি আমরা আশা করতেছি আর কি। ত্রিপুরাতে কি এটা আপনাদের প্রথম প্রেস মিট আরো হয়েছে? না, এই নাথ মিশনের মাধ্যমে, কারণ আমাদের নাথযোগীদের কোনো সামাজিক সংগঠন আগে ছিল, পরবর্তী সময়ে অনেকে মারা গিয়েছে বা অনেকে সেটা ধরে রাখতে পারে নাই বা সিস্টেমেটিক করে নাই। সেই জন্য অনেকের দাবি যে আপনারা এই ধরনের একটা সামাজিক সংগঠন করেন, সেটা যাতে পর্যায়ক্রমে যেটা অন্যান্য স্টেটে যেভাবে আছে ঠিক সেইভাবে যাতে এটা স্থায়ী হয়। আমি থাকলাম না, কিন্তু আমার পরবর্তী আরেকজন আসবে, তারা এটা পরিচালনা করবে। তো এটা 3 মাস হয়েছে, 3 মাসের ভিতর আমাদের এই প্রথম কার্যসূচিটা আমরা হাতে নিয়েছি। আপনারা যে দাবি দেওয়াগুলি সরকারকে দিয়েছেন, যদি সরকার আপনাদের দাবি দাবা নিয়ে চিন্তা ভাবনা না করে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী আমরা আবার পুনরায় সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আর জনগণকে সচেতন করার ব্যাপারে আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করব।